আচ্ছা, 26শে জানুয়ারি সকালবেলা প্যারেডের যখন পোর্টালে যখন আপলোড হলো, তখন কিন্তু বহু মানুষ কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেছেন। তখন কিন্তু প্রচন্ড বিক্ষোভ হয় সেদিনকে, কিন্তু সে বছর কুচকাওয়াজ প্রায় পণ্ড হয়ে যাবার জোগাড়। কিন্তু দেবিকা রানী কিন্তু দেবিকার স্মৃতি বিজড়িত একটা স্থান, দেবিকার অফিস, দেবিকার সেখানে কিন্তু তার কিন্তু নামটা কিন্তু নেই। বিস্মৃত ইতিহাসের উজ্জ্বল উদ্ধার স্মৃতিকথায়, সেটা হচ্ছে আমাদের জয়ন্ত গুহ ঠাকুরতার সঙ্গে। তো প্রথম অধ্যায়টা হয়েছিল গত 26শে জানুয়ারি প্যারেডের ঠিক নিষ্কৃতির পরেই। তো সেখানে জয়ন্তদা কথা দিয়েছিলেন যে পরবর্তীতে আরো কিছু বিষয় আছে যেগুলো সেই স্থানে গিয়ে, নির্দিষ্ট স্থানে গিয়ে বললে, স্থান মাহাত্ম্য একটা আছে, তাতে গল্পটা আরো প্রাঞ্জল হবে, আরো বেশি ভালো লাগবে। তো সেই উদ্দেশ্যেই এখানে এসছি। তবে এই জায়গাটা কি তার পরিচয় আমি বলবো না, সেটা বলবে যে আজকের কথক, অর্থাৎ আমাদের প্রিয় জয়ন্তদার মুখ থেকেই শুনবো। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি ভবঘুরে তথা মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আচ্ছা, 26শে জানুয়ারি সকালবেলা প্যারেডের ভোরের সঙ্গে আমার দেখা, এবং তখন আমাদের কিছুক্ষণ আলাপচারিতা হলো কি নিয়ে, প্যারেড নিয়ে। তা প্যারেডের প্রসঙ্গ উঠতেই স্বাভাবিকভাবে আমাদের যে হাতিটি ছিল দেবিকা রানী, শেষ হাতি, তার কথা আলোচনাতে উঠলো, এবং তার কথা উঠতে গিয়ে সকলেই আমরা নস্টালজিক হয়ে পড়ি। তা তখন তো যা মনে এসেছিল সেগুলো বললাম, কিছু কিছু কথা তার সঙ্গে শেয়ার হলো, দেবুও অনেক কিছু জানে, সেও শেয়ার করলো। তা এই প্রসঙ্গে এটি যখন পোর্টালে যখন আপলোড হলো, তখন কিন্তু বহু মানুষ কিন্তু আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করেছেন। তথ্যগুলো যে আমাদের অজানা তা নয়। সেই যেমন কিছু তথ্য ছিল যে দেবু আমাকে প্রশ্ন করেছিল যে দেবিকার কি কোনো সন্তান হয়েছিল। আমি বলেছিলাম যে হ্যাঁ, একটা সন্তান ছিল, ছেলে সন্তান। সেটি পরবর্তীকালে এত দুর্বিনীত হয়েছিল জলদাপাড়ায় যে তাকে আর কুনকি হাতি বানানো যায়নি, তাকে গুলি করে মারতে হয়েছিল। এ প্রসঙ্গে আমাদের কিন্তু আরেকজন বলেছেন, আমাদের রেজাউল দাও খবর দিলেন যে একটা না, ওর হচ্ছে 4-5টি সন্তান হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক। এটি বলতে সেদিনকে আমাদের ভুল হয়েছে, যে ওর কিন্তু একটা সন্তান না, ওর 4-5টা সন্তান হয়েছিল। মানসদা যেটা লিখেছেন, মানসদা যেটা আমাদের জানিয়েছেন যে কথা, এ প্রসঙ্গে উনি বলেছেন কোন সালের কথা, সেটা হলো যে 77 সালের পরে যখন পরিমল মিত্র যখন বনমন্ত্রী, তখন কিন্তু দেবিকাকে, তখন কিন্তু ওনার সন্তান হওয়ার যে সময়সীমা উত্তীর্ণ হয়েছে, কিন্তু সরকার একটা চেষ্টা করেছিল যে আবার তাকে সন্তান প্রসব করানো যায় কিনা। এবং আমি এটা শুনেছি পরবর্তীকালে বিভিন্ন সোর্স মারফত, যে সেই সময় তাকে হচ্ছে জলদাপাড়ায় মাথাভাঙা থেকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই যে দীর্ঘ পথের ধকল ওই শরীরে এবং ওই বয়সে সে আর নিতে পারেনি, এবং সে গিয়ে ওখানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ 1.5 মাস ওখানে গুরুতর অসুস্থ হয়ে অবস্থায় ছিল। তখন মাথাভাঙাবাসী সবসময় যেরকম নিজের পরিবার পরিজনের, নিজস্ব বন্ধু বান্ধবের আমরা অসুস্থ হলে খবর নেই, তেমনি সকলে দেখতাম খবর নিত যে দেবিকা কেমন আছে, কবে আসবে। অনেকে আবার দেখতেও গিয়েছিল, মানে যারা খুব দেবিকাকে ভালোবাসতো, দেবিকার সঙ্গে রিলেটেড, তারা কিন্তু দেবিকাকে সেখানে দেখতেও গিয়েছিল। 1.5 মাস ওখানে চিকিৎসা হওয়ার পর তিনি ফিরে আসেন মাথাভাঙায় এবং আবার কাজকর্ম শুরু করেন। এটা এই প্রসঙ্গেই হয়তো মানসদা বলতে চেয়েছেন যে তৎকালীন বনমন্ত্রীর যে অদূরদর্শিতার অভাব, এবং এটা হয়তো উনি এটাই মিন করতে চেয়েছেন। আরেকটা প্রসঙ্গ, সেটা হলো কুচকাওয়াজ প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ আমি এড়িয়ে গেছি। সেটা আমি দেবিকা রানী সংক্রান্ত আমার যে লেখা বই, যে ম্যাগাজিনে লিখেছিলাম, তাতে আমি বিস্তৃতভাবে উল্লেখ করেছি। সেটা হলো যে একবার আমরা তখন খুব ছোট, হয়তো 50 বছর হবে, সেবার হচ্ছে দেবিকা রানীকে ডিএম কোচবিহারের প্যারেড করতে নিয়ে গিয়েছিল। সে বছর কোচবিহারে প্যারেড করানোর জন্য দেবিকা রানীকে নিয়ে যায়, এবং সকালবেলা যখন মাথাভাঙাবাসী যখন মাঠে গিয়ে দেখতে পায় যে দেবিকা রানী আজকে নেই, এবং খবর পায় যে তাকে কোচবিহারে জেলার যে প্যারেড হবে সেই প্যারেডে নিয়ে যাওয়া হয়েছে,
তখন কিন্তু প্রচণ্ড বিক্ষোভ হয় সেদিনকে। কিন্তু সে বছর মানে কুচকাওয়াজ প্রায় পণ্ড হয়ে যাবার জোগাড়, পরে অনেক কষ্টে ক্ষমা টমা চেয়ে ইয়ে করে তারপর হচ্ছে সেই কুচকাওয়াজকে সম্পন্ন করতে হয়। এমনই ছিল দেবিকা রানীর প্রতি মাথাভাঙ্গাবাসীর আবেগ। এবং তারপরে কিন্তু ডিএম নিজে কিন্তু এটা নিজে ক্ষমা চেয়ে নিয়েছে। আমি আর দেবু আজকে যেখানে এসেছি এটি কিন্তু আরেকটা ঐতিহাসিক স্থান। যেরকম এর আগে দেখলাম যে এসডি অফিসের নায়েব আহিলকার আমল থেকে যে ওনার যে অফিসটা ছিল, নেজারত খানার অফিস এবং দেবিকা রানীর অফিস, সেখান থেকেই সব কিছু নিয়ন্ত্রিত হতেন উনি। এবং তার পাশে উনি বাধা থাকতেন, শেকল, বিশাল শেকল দিয়ে বাধা থাকতো। আমরা গিয়ে দেখতাম মাহুদ ভাই তাকে ওখানেই খাবার টাবার দিতেন, সারাদিন ওখানে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতেন। আর এটি হচ্ছে পিলখানা। এই যে আমরা এসছি, এটি হচ্ছে আমাদের মাথাভাঙ্গার পিলখানা। পিলখানা কিন্তু এই যে এইগুলো কিন্তু পরে হয়েছে। পিলখানা খালি ছিল এই যে ঘরটা, এই যে ভেতরের যে ঘরটা, এই বারান্দা ছিল না, বারান্দা টান্দা সব নতুন হয়েছে। এই যে ভেতরের ঘরটা, এই হলুদ রঙের ঘর, এই যে টিনের চাল, কাঠের এই যে জানলা দরজা, এটা ছিল পিলখানা। এখানে হচ্ছে আমাদের মাহুতরা থাকতেন। এবং দেবিকা রানী মারা যাওয়ার পর দীর্ঘদিন এটা পড়েছিল। এবং এখানে একটা অবৈতনিক যে আমাদের অ্যাডাল্ট এডুকেশন সেন্টার, এটা চালু করা হয়েছিল। এই যে দেবু আমার সামনে আছে, দেবুরা এভারগ্রিন ক্লাবের সদস্য। ওরা অবৈতনিক একটা ওই যখন সাক্ষরতা আন্দোলন চলছিল তখন এখানে করা হয়েছিল। তারপর সেটিও সাক্ষরতা আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে সেটিও অবধারিতভাবে বন্ধ হয়ে যায়। তারপর আমরা এখানে এসএসকে সেন্টার সরকার থেকে শিশু শিক্ষা কেন্দ্র চালু হয়। তবে আজকে এখানে এসে একটা জিনিস খুব খারাপ লাগছে আমার, সেটা হলো যে এসএসকে সেন্টার পিলখানা হলো দেবিকা রানীর যে জায়গায় সেখানে। কিন্তু দেখুন যে স্কুলের নামও কিন্তু দেবিকা রানীর নামে, তো দূরস্থান। এমনকি একটা কক্ষও কিন্তু অবশ্যই মানে রবীন্দ্র কক্ষ তো থাকবেই, সারদা কক্ষ থাকবেই, ওদিকে নেতাজি কক্ষ, আর কি কি আছে। কিন্তু দেবিকা রানী কিন্তু দেবিকার স্মৃতি বিজড়িত একটা স্থান, দেবিকার অফিস, দেবিকার সেখানে কিন্তু তার কিন্তু নামটা কিন্তু নেই। এটা কিন্তু একটা হওয়া উচিত ছিল আমার মনে হয়। এটা কিন্তু আমি জানতাম না, আমি আজকে এসে দেখলাম যে দেবিকা রানীর এখানে কোনো চিহ্ন নেই। এবার আমরা যাচ্ছি দেবিকা রানী মারা যাওয়ার পরে যেখানে দেবিকা রানী সমাহিত আছেন সেই স্থানটা আমরা একটু দেখে আসি। এই যে এখানে সমাহিত আছেন এই জায়গাটা একটা টিনের বড় চালা ছিল যেখানে উনি থাকতেন। এর তলে যারা পুরনো আছে মানে সেই একটু বিবরণটা আমি এখানে জয়ন্তদার পারমিশন নিয়ে, তারা মনে করতে পারবে যে বড় বড় শাল কাঠের খুঁটি ছিল এবং একটা টং ঘরের মতন অনেক, কারণ হাতি যেহেতু হাতির উচ্চতা অনেক বেশি, সেই হিসেবে ঘরটা ছিল এরকম, অনেক দূর থেকে দেখা যেত, তাই তো জয়ন্তদা? ওই যে প্রতিবেশী আছে, শুনে নে একটু গল্প করে নে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে এখানে পূর্ব খাটের বাড়ি, এই যে বাড়ি। আপনার নাম বলেন? আমার নাম সেনাপতি চক্রবর্তী। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? পূর্ব খাটে বাড়ি, হাতিপিলখানা, এই যে ঘর হাতিপিলখানা। আচ্ছা, আপনার কি মনে পড়ে যে দেবিকা রানী এখানে যে হাতিটি ছিল, হ্যাঁ, সেটা ছোটবেলায় আপনি দেখেছেন? ছোটবেলায় আমি অনেকদিন আগে দেখছিলাম একবার, তারপরে ছিলাম না আবার, তারপরে এখানে মারা গেছিল, এখানে পোতাই ছিল। আপনার এখন বয়স কত? 2 কম 60 বছর। 2 কম 60 বছর না? আচ্ছা আচ্ছা, ঠিক। এই যে এখানে পোতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে পাকা করে। হ্যাঁ, আমি এখানে 30 বছর থেকে আছি, 30-40 বছর। তার আগে আমরা পচাগর। আচ্ছা, ঠিক আছে। একটু ভৌগোলিক ব্যাপারটা বলা উচিত দেবু। সেটা হলো আমাদের মাথাভাঙ্গা পৌরসভার অন্তর্গত, তো এটা এখন 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটি কিন্তু যখন হচ্ছে প্রথম যে মিউনিসিপ্যালিটি যেই শুরু হলো, সেই সময় কিন্তু এগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়া ছিল না। এগুলো সব হচ্ছে উত্তর মানে আর কি হাজরাট, হাজরাট 2, এগুলো সব হাজরাট 2 ছিল, নিউ বসিরহাট অঞ্চল হাজরাট 2। কিন্তু যখন সম্প্রসারণ হলো
মিউনিসিপ্যালিটি যখন সম্প্রসারণ হলো তখন হাজরাহাট টু এর নিউ গোসাইহাট গ্রাম পঞ্চায়েতের এই যে এই অংশটাকে শক্তিনগর কলোনি নাম দিয়ে এটি 7 নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত করে পরে ছিন্ন ভিন্ন আছে, কাটাকাটি করে ঠিকঠাক করা আছে। তা এটার ভৌগোলিক এটা হাতি পিলখানাটা হচ্ছে আসলে গ্রাম পঞ্চায়েতে ছিল। আচ্ছা আচ্ছা। হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এটা হচ্ছে হাতি পিলখানা। হাতি পিলখানার পরেই কিন্তু নদী, হুম, হুম। এখান থেকে নদীটা পরিষ্কার দেখা যায়। এই যে সুটুঙ্গা নদী যেটা সুটুঙ্গা গেছে নদী। আর কি বা এসছে, ঠিক ওই পশ্চিম উত্তর কোণার থেকে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছের পেছন দিয়ে কিন্তু এসছে নদী। একদমই যে নাক বরাবর একদম ওই পারে দেখা যায় না, আমরা এখন ওই পারে যাব, একজন মানুষের বাড়িতে যাব। আচ্ছা আচ্ছা। সেই মানুষটির বাড়ির সঙ্গে এই পার ওপারের যে একটা আত্মিক কেমন যোগাযোগ ছিল সেগুলো ওর মুখ থেকে যদি শুনি যে আমরা অবাক হয়ে যাব। মানে দেবিকা রানী এখানে মারা যাচ্ছে, ওকে ডাকছে সুর দিয়ে, ওর বাড়ি ওখানে, ও ওইখান থেকে দেখলো, দেখে হচ্ছে বিরাট জল তখন, হ্যাঁ, অত দূর ব্রিজ দিয়ে ঘুরে আসার ওর মানে ইয়ে নেই, মানে ওর ইয়ে নেই। তখন ও নদী সাঁতরে পার হয়ে ওর কাছে এলো যখন সে মারা গেল আর কি। এগুলো ওর কাছে শুনবো। সে হচ্ছে আমাদের দেবারুদার বাড়ি যাবো এখন। এই দেবারুদার বাড়ি গেলে দেবারুদার বাড়ি ওই পারে। দেবারুদার গল্প হচ্ছে দেবারুদার স্মৃতি কথা আমি লিখেছিলাম। সেখানে যিনি বলেছিলেন যে দেবিকা রানী চলেছে, দেবিকা রানী প্রতিদিন খাবার সংগ্রহ করতে যেত, গ্রামে গঞ্জে পথ দিয়ে খাবার সংগ্রহ করতো। খাবার বলতে ওই কলা পাতা, কলা গাছ, তখন তো অঢেল কলা গাছ, লোকের অত ইয়েও ছিল না, কে হাতির জন্য খাবে, যা ইচ্ছে হাতি। আর হচ্ছে ওর যেই গাছ ইচ্ছে, যখন যা খাবার ইচ্ছে সেগুলো ভেঙে কাঁধে নিয়ে ও চলে আসবে। এই হচ্ছে ওর রুটিন, প্রতিদিনের রুটিন। আর কি হতো, আমরা ছোটবেলায়ও, দেবুও নিশ্চয়ই ছোটবেলায়, এবং যারা দেখছে মাথাভাঙ্গাবাসী তাদেরও ছোটবেলায় এটা কেটেছে, যে সারা শহর দিয়ে যখন বিভিন্ন পথ দিয়ে যখন দেবিকা রানী হেঁটে যেত, তখন কিন্তু বাচ্চা কাচ্চারা, আমরা যারা ছেলেপুলে ছিলাম, পোলাপানের দল, সব কিন্তু তার পিছন পিছন সারাদিন। কেউ কেউ হয়তো বাউদিয়া ছাওয়া পাওয়া, তখন তার তো এত রেস্ট্রিকশন ছিল না আমাদের, স্কুল বন্ধ থাকলে খাইয়ে ছেড়ে দিত, এবং আমরা কি করতাম সারাদিন। তা সেইটা আমরা হাতির পিছনে পিছনে অনেক ঘুরতাম আর কি। সেরকম গ্রামেগঞ্জেও সব ছেলেরা ছিল। তো এইরকম একদিন যখন খাদ্য সংগ্রহ করে, তখন হচ্ছে তার পিছনে অনেক বাচ্চা কাচ্চা, গ্রামের ছেলে পেলে পোলাপান, ছোট ছোট বাচ্চা, তারা সব দেবিকা রানীর পিছনে পিছনে যাচ্ছে। তা সেদিন মাহুত ছিল আমাদের, বড় মাহুত, বাবুরাম, আর ওই 2টা নামও পাওয়া গেছে। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল 2জন, দেবু বলে দাও, দেবুকে বলছে নাম 2টা, একটা হচ্ছে সুরেন, আরেকজন হচ্ছে হজরত, মোহামেডান লোক। ওরা কিন্তু মাহুত না, মানে মাহুতের কাজ ওরা করতো, মানে সেই কিন্তু বাবুরাম মাহুত, হ্যাঁ, কিন্তু ওরা হচ্ছে এই যে খাবার দিত, হেল্পার, মানে ওকে হয়তো বাঁধলো, ইয়ে করলো, এগুলো করার জন্য। মানে ওর যেটা শুনেছি, সুরেনের একটা বিশেষ ক্ষমতা ছিল যে দেবিকা রানীর যখন মস্তি হতো সেই সময় সে পাগলের মতন হয়ে যেত, তখন একটা বিশেষ টেকনিক ছিল তাকে সেটা কন্ট্রোল করা। সেইটা নাকি সুরেন ছিলেন হচ্ছে সেটা স্পেশালিস্ট। ওই কান ধরে লাভ দিয়ে ঘাড়ে মাথায় চড়ে বসতে হতো, তারপরে মাথাতে অঙ্কুশ, যেটা মানে হাতিকে কন্ট্রোল করার জন্য, সেইটা মাথাতে আঘাত করে। দেবারুরও এটা ইয়ে আছে, এই অভিজ্ঞতা আছে। তারপর হচ্ছে ওরা সব যাচ্ছে, সন্ধে হয়ে গেছে। ও যখন এই পিলখানায় ফিরলো, তখন দেখা যে একটা বাচ্চা সেই যে সকাল থেকে ছিল সেটা আছেই। তখন সুরেন ওকে ডাকলো, হিরে কোন গ্রামে তোর বাড়ি, তুই বাড়ির যাস নেই? ওকে না, আমি তো বাড়ি নেই। তখন তোর মা বাপ কাকে? মোর বাপটা তো মরে গিয়েছে, জ্বালামুই ছোট, মাটাও মরে গেছে, হ্যাঁ, মোর কাহই নেই। তা ইয়ে ছিল নিঃসন্তান, বড় মাহুত, হ্যাঁ, বাবুরাম। তখন বাবুরাম কি করলো, ওই বাচ্চাটাকে বলে, আয় ভিতরে আয়। তখন এই পিলখানায় ওকে নিয়ে গিয়ে ওকে রাতের খাবার, ওদের থেকে ওরা রুটি খেত, নেপালি, সেই রুটি দিল ওকে খাইয়ে। ও তখন থেকে
বাবুরামের সঙ্গে এবং দেবিকার সঙ্গে সঙ্গে থাকে। তারপরে যখন বাবুরাম যখন খুব বুড়ো হলো তখন এসডিওকে ধরে বলল যে একে আমার ছেলের মতনই, আমার ছেলেই, একে এই চাকরি দেওয়া হোক, মাহুতের চাকরি। সেই মাহুত হচ্ছে আমাদের এখনকার যে জীবিত আছেন, তার বাড়িতেই আমরা এখন যাব। আমরা যাব।